স্বাগত সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ফিরে এলাম আজকে আবার একটা নতুন টপিক নিয়ে। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের পাঠ্য শব্দার্থ তত্ত্ব। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আগেও এসেছে, আবার কিন্তু আসবে। এটা তোমরা নিশ্চিন্ত থেকে যাও। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, দেখতে থাকো। আমরা আজকে যেটা পড়বো সেটা কি বললাম? শব্দার্থ তত্ত্ব। তাহলে শব্দার্থ তত্ত্বের কি পড়বো বলো তো? শব্দার্থ তত্ত্ব অর্থাৎ শব্দার্থ কি হয় সেটা পড়বো, শব্দার্থের স্তর কি সেটা পড়বো, আর তাছাড়া আমাদের রয়েছে থিসরাস কি, এগুলো পড়বো। এটা কিন্তু কোশ্চেন আসে, থিসরাস অনেকবার এসেছে। তারপর পড়বো প্রয়োগতত্ত্ব। এসব কিন্তু নিয়ে আজকে সমস্ত আলোচনা করব শব্দার্থ তত্ত্ব, যেটা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে পাঠ্য রয়েছে যে টপিকটা। চলো কথা না বাড়িয়ে তাহলে স্টার্ট করি। আমরা প্রথমেই দেখব কি যে শব্দার্থ কি, তাই তো? শব্দ কি আমরা জানি। আর দেখো ধ্বনি, আমরা প্রথম থেকেই পড়ে আসছি, ছোটোর থেকেই পড়ি কি যে ধ্বনি কি হয়। আমাদের বাকযন্ত্র থেকে যে একবার প্রয়াসে যে আওয়াজ বের করি আমরা, যে আওয়াজটা হয় সেটাই হচ্ছে ধ্বনি, তাই তো? তাহলে ধ্বনি কি আমরা জানি, ধ্বনি প্লাস অর্থ। ধ্বনি যেটা হবে সেটা অর্থপূর্ণ হতে হবে। আমরা যেমন বললাম ই, এটাও ধ্বনি, এও ধ্বনি, কারণ সব আমাদের আওয়াজটা হচ্ছে যে কোনো আওয়াজই ধ্বনি হতে পারে, কিন্তু যে কোনো আওয়াজ ধ্বনি হলেও সব ধ্বনি কিন্তু শব্দ নয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে যদি ধ্বনি হয় তাহলে কি শব্দ? না, একদমই না। যে ধ্বনি অর্থপূর্ণ হতে হবে, যে ধ্বনি হবে অর্থপূর্ণ, সেই হবে শব্দ। তাহলে আমরা মনে রাখতে পারি এখান থেকে একটা আমরা এর ডেফিনেশন ক্রিয়েট করতে পারি। শব্দ হলো কি ধ্বনি ও অর্থের মিলন। অর্থহীন ধ্বনি কেবলই আওয়াজ, শব্দ নয়। যদি অর্থহীন কোনো ধ্বনি আমরা মুখ থেকে বের হয়, কোনো আওয়াজ উ ই, এগুলো কিন্তু অর্থহীন ধ্বনি, এটা কিন্তু শব্দ নয়। ধ্বনি হতে পারে যেটার কোনো অর্থ নেই, অর্থাৎ অর্থহীন ধ্বনি কিন্তু শব্দ নয়। অর্থাৎ আমরা যদি এবার বলি যে শব্দ কি, তাহলে তোমরা নিশ্চয়ই পারবে। তাহলে অর্থপূর্ণ ধ্বনি হলো শব্দ। ঠিক আছে, মনে থাকবে। তাহলে শব্দ কি বলো? অর্থপূর্ণ ধ্বনি হলো শব্দ। এবার আমরা কি দেখলাম দেখো, যে ধ্বনি ও অর্থের মিলনই হচ্ছে শব্দ। এটাও বলতে পারি যে ধ্বনি ও অর্থের মিলন হলো শব্দ। ধ্বনি প্লাস অর্থ সমান সমান শব্দ। ঠিক আছে, মনে থাকবে, আশা করছি একদম ভুলবে না। দেখো আমাদের এই যে পার্ট 2 যে বইটা রয়েছে ভাষার, সেই বইটা কিন্তু অনেকেরই কঠিন লাগে, কিন্তু কঠিনের কোনো ব্যাপারই না। তোমরা যদি একটু মন দিয়ে শোনো না, খুবই সহজ। একটু মন দিয়ে খালি তোমরা ঠান্ডা মাথায় শুনবে, তাহলে দেখবে খুব সহজ লাগবে। তোমরা স্কিপ না করে যদি পুরোটা দেখো, তাহলে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হবে না। চলো, অভিধানের কি অর্থ দেখো। শব্দের সাধারণ বা আক্ষরিক অর্থ, যেটা আভিধানিক অর্থ হলো। আর কি বলেছে? প্রয়োগের অর্থ। ব্যবহারের প্রেক্ষাপটে শব্দের ভিন্ন অর্থ হয়। এখানে কি হলো যে শব্দের সাধারণ ও আক্ষরিক অর্থ, যেটা আভিধানিক অর্থ হিসেবে ব্যবহার করা হয়। আর প্রয়োগের অর্থ কি হয়? যেটা ব্যবহারের প্রেক্ষাপটে শব্দের ভিন্ন অর্থ হয়। যেমন মেঘ মানে বৃষ্টি, বা জীবনের অর্থ কি, এটা একটু ছোট করে কিন্তু উদাহরণ হিসাবে আমাদের বলা যেতে পারে। তাহলে শব্দার্থ আমরা কিন্তু ক্লিয়ার হলো। এবার দেখব শব্দার্থের 3টি মূল স্তম্ভ। ঠিক আছে, এগুলো ভীষণই সহজ, মন দিয়ে শোনো, খুব সহজ লাগবে। শব্দার্থের 3টি মূল স্তম্ভ কি কি? শব্দের সম্পর্ক, প্রয়োগ তত্ত্ব, আর কি শব্দার্থের পরিবর্তন। আমরা এক এক করে ডিটেলে সমস্ত পড়বো। হ্যাঁ, তাহলে দেখব কি শব্দের সম্পর্ক। শব্দের সম্পর্কের মধ্যে কি রয়েছে? সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ এবং ব্যাপকার্থকতা। ঠিক আছে, এটা কিভাবে একটি শব্দ অন্য শব্দের সাথে যুক্ত হয় দেখব আমরা। আর প্রয়োগ তত্ত্বে কি দেখব? বাক্য ও সমাজে শব্দের ব্যবহার দেখব, কিভাবে হয় বাক্যে শব্দের ব্যবহার কিভাবে হয়, আর সমাজে তার প্রয়োগ কিভাবে হয় সেটা দেখব প্রয়োগ তত্ত্বে। কিভাবে পরিস্থিতিতে শব্দের
অর্থে বদলে যায়। পরিস্থিতি অনুযায়ী শব্দের অর্থ কিভাবে বদলে যায়, আস্তে আস্তে বিবর্তন হয়, সেগুলো দেখব আমরা কোথায়? প্রয়োগ তত্ত্বে। শব্দার্থের পরিবর্তন। শব্দার্থের পরিবর্তন কি? সময়ের সাথে সাথে অর্থের বিবর্তন। তাহলে যখন আগে একটা শব্দের অর্থ যা ছিল, সময়ের সাথে সাথে আস্তে 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 বিবর্তন হয়ে বর্তমানে তার অর্থ কিন্তু অন্য একটা দাঁড়িয়েছে। সেই অর্থ, আগের অর্থ আর এখনকার অর্থের মধ্যে কোনো মিল নেই। এটা এখানে পড়ব কিভাবে যুগ যুগ ধরে শব্দের অর্থ বদলায়। আস্তে আস্তে ধাপে ধাপে আমরা কিন্তু এই জিনিসগুলো সম্পূর্ণ পড়ে নেব। তাহলে চলো প্রথমেই আমরা দেখে নিই সমার্থক শব্দ। একই অর্থের ভিন্ন রূপ। সমার্থক মানে যেই একই, যেটা সমার্থক, সমান অর্থ যার, সেটাই সমার্থক। যে শব্দগুলি প্রায় একই অর্থ প্রকাশ করে, তাহলে যে শব্দগুলি একই অর্থ প্রকাশ করে সেগুলোই হচ্ছে সমার্থক শব্দ। একটা শব্দ উদাহরণ দিয়ে বোঝায়, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। যেমন হচ্ছে অশ্ব। অশ্ব মানে কি? ঘোড়া। আবার ঘটক মানেও ঘোড়া। তাহলে এখানে দুটোই কিন্তু সমার্থক শব্দ, মানে দুটোর অর্থই একই। তাহলে অশ্ব মানে আর ঘটক মানে কি? দুটো মানেই হচ্ছে ঘোড়া। তাহলে এই দুটো হচ্ছে সমার্থক শব্দ। বুঝতে পারলে? এরপর জল। জল মানে জল আমরা পান করি, হ্যাঁ। পানি, পানি মানেও জল, তাই না? তাহলে জল, পানি। বা আবার বলতে পারি বাড়ি। বাড়ি মানেও জল, পানি মানেও জল। তাহলে এই দুটোর সমার্থক শব্দ। বুঝতে পারলাম? নেক্সট কি? মা। তাহলে মায়ের আবার কি আছে? জননী, মাতা, আরও অনেক কিছু, তাই না? তাহলে মায়ের সমার্থক শব্দ কি? জননী, মাতা। ঈশ্বর। ঈশ্বরের আবার অনেক সমার্থক শব্দও আছে, তাই না? ঈশ্বর, আল্লাহ, অনেক কিছুই বলা হয়। যাই হোক, তারপর দেখো সব সমার্থক শব্দ হুবহু কিন্তু এক নয়। এখানে ব্যতিক্রম আছে, যে সব সমার্থক শব্দ কিন্তু হুবহু এক হতে পারে না। কেন? প্রেক্ষাপট অনুযায়ী শব্দের প্রয়োগ বদলায়। প্রেক্ষাপট কেমন, পরিস্থিতি কেমন, সেই পরিবেশ অনুযায়ী কিন্তু কি হয়, শব্দের প্রয়োগ কিন্তু বদলে যায়। যেমন যেমন অপূর্ব, অদ্ভুত। এবং দেখুন, অপূর্ব, অদ্ভুত আর অলৌকিক এরা কিন্তু সমার্থক শব্দ, কিন্তু এগুলোর প্রয়োগ এক একটা পরিবেশে, এক একটা পরিস্থিতিতে এক এক রকম হয়। সব বাক্যে কিন্তু এদের প্রয়োগ সমস্ত কিন্তু বদলায়। অলৌকিক মানে যেটা লৌকিক নয়। আমরা ভুতুড়ে কোনো বা হরর কোনো শব্দে ব্যবহার করতে অলৌকিক শব্দটা ব্যবহার করি সেখানে, তাই না? অদ্ভুত ক্ষেত্রে বলে কি আশ্চর্য, অদ্ভুত, এটা আমরা ব্যবহার করি। কিন্তু অপূর্ব, অপূর্ব কিন্তু আমরা কি ব্যবহার করি? অপূর্ব কোথায়? সুন্দর ক্ষেত্রে আবার আমরা অপূর্ব, অপূর্ব সুন্দর, আহা অপূর্ব, এইভাবে আমরা ব্যবহার করি অপূর্ব। অথচ এগুলোর অদ্ভুত, অপূর্ব, অলৌকিক এগুলো সমার্থক শব্দ, কিন্তু এগুলোর অর্থ একই টাইপের, কিন্তু আমরা পরিস্থিতি অনুযায়ী এদের কিভাবে এদের অর্থ বদলে যায়। বুঝতে পারছো? এগুলোর অর্থ কিন্তু পরিস্থিতি অনুযায়ী বদলে যাচ্ছে। আমরা কোনো মেয়েকে যদি দেখি, যদি বলি এই কি অদ্ভুত বলি, সে কি ভাল লাগবে? তার ভাল লাগবে না। খুব সুন্দর লাগছে, কি অপূর্ব, এটা যদি বলি তাহলে আবার ভাল লাগবে। আবার যদি বলি কি অলৌকিক, তাতেও ভাল লাগবে না। তাহলে সেটা কিন্তু অর্থটা, মিনিংটা কিন্তু বদলে যাবে। তাই আমাদেরকে অর্থ অনুযায়ী কিন্তু তার পরিস্থিতি অনুযায়ী তার অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তারপর আমরা দেখব কি সমার্থক শব্দ হয়ে গেল। এবার বিপরীতার্থক। বিপরীতার্থক শব্দ মানে আমরা তো জানি যে বিপরীত শব্দ, বৈপরীত্যে সৃষ্টি হয়। যেমন কিভাবে? পদ্ধতি 1-এ দেখো উপসর্গ যোগে। এটা কেন উপসর্গ যোগে এটা ব্যবহার করা হয়েছে? পদ্ধতি 1-এ সক্ষম, যেমন উপসর্গ। সক্ষমে আমরা কি বদলে দিলাম? খালি ও সামনেরটা, স আর অ এর পার্থক্য এখানে, আর এই দুটো কিন্তু একই, সেম। তাহলে স দন্তাস্ব আর এদিকে অ, এটারই পার্থক্য বোঝায় উপসর্গ যোগে। সামনে শুধু একটা মাত্র অক্ষর আমরা বদলে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে এটা বিপরীত শব্দ। সক্ষম মানে যে সামর্থ্য তার অনেক বেশি, যে শক্ত। আর অক্ষম যে কাজকর্ম করতে অপটু, কাজ করতে পারে না, অক্ষম। আবাদি আর এখানে অনাবাদি। তাহলে এখানে আ আর এখানে অনা, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। পুরোটা কিন্তু বদলে যাচ্ছে। সঠিক, বেঠিক, শুধু বে আর দন্তাস্ব, এইটার পার্থক্য এই অক্ষরটার। তাহলে পুরোটা সম্পূর্ণ কিন্তু বিপরীত অর্থ হয়ে যাচ্ছে। সঠিক মানে ঠিক, রাইট, আর বেঠিক মানে কি? ভুল,
তাই না? তো এই দুটো একদম বিপরীত শব্দ। এটা হচ্ছে উপসর্গ যুগের সামনে। এবার পদ্ধতি 2 এ দেখো কি সম্পূর্ণ ভিন্ন শব্দ, যার মধ্যে এখানে কিন্তু দুটোর মধ্যে শুধু একটা অক্ষর বদলে দিলেই হয়ে যাচ্ছিল, আর এখানে পুরো শব্দটাই বদলে যাচ্ছে। যেমন কি অগ্রজ, অনুজ। অগ্রজ মানে কি বড়, অনুজ মানে ছোট, তাহলে সম্পূর্ণ শব্দ বদলে যাচ্ছে। তারপরে অতীত, ভবিষ্যৎ। অতীত মানে কি? অতীত মানে পুরনো আমরা জানি, আর ভবিষ্যৎ মানে যেটা হবে, অতীত মানে যেটা হয়ে গেছে, তাহলে বিপরীতার্থক শব্দ, তাহলে সম্পূর্ণ আলাদা। আলো, আধার। আলো মানে লাইট, আধার মানে অন্ধকার, সম্পূর্ণ বিপরীত শব্দ আর পুরো বদলে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, এটা উপসর্গযোগে, আর এটা সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করা হচ্ছে। এটা আমরা কি পড়লাম? বিপরীতার্থক শব্দ। তাহলে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, দুটোই হয়ে গেল। এরপর কি পড়ব? ব্যাপকার্থকতা। ব্যাপক, একদম প্রসার, ঠিক আছে, বা অর্থান্তভুক্তি। দেখো এটা কি হয়, একটি শব্দের অর্থের মধ্যে অন্য একাধিক শব্দের অর্থও লুকিয়ে থাকে। আমরা একটা শব্দ বলবো, কিন্তু সেই শব্দের মধ্যে অন্য একাধিক, একেরও অধিক শব্দের অর্থ কিন্তু আমরা খুঁজে পাবো। কীরকম? যেমন রং। যদি রং বলি, তাহলে রং বলতে কি আমরা একটা রং বোঝাই? না, আমরা অনেকগুলো রং বোঝাই, যে কোনো রঙের কথা বোঝাই। তাহলে আমরা বলছি একটা শব্দ, কিন্তু বোঝাচ্ছে তার কিন্তু অনেক অর্থ, লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, যে কোনো, তাই না? তাহলে রং আমাদের একটা শব্দ বলছি, কিন্তু বোঝাচ্ছে কি? লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, সাদা, কালো, সমস্ত কিছুর রঙের কথা বোঝানো হচ্ছে। এরপর দেখো অধিনাম। ফল। ফল যদি বলি, তাহলে যে কোনো কি একটা ফল আমরা বলবো না, তাহলে কি বলবো? আম, জাম, কাঁঠাল, বেল, কুল, পেয়ারা, সমস্ত ফলের কথা। ফল মানে কিন্তু একটা ফল না, অনেক ফল। বলছি একটা শব্দ, কিন্তু তার অর্থ হয়ে যাচ্ছে অনেক। এটা হলো শব্দের ব্যাপক অর্থ। ব্যাপক মানে অনেক বেশি। বুঝতে পারলে নিশ্চয়ই কোনো অসুবিধা হওয়ার কথা নয় এখানে। এরবার আমরা পড়ব হচ্ছে থিসরাস। যদিও এখানে থিসে আকারটা হয় না, থিসরাসই বলা হয়। তাহলে থিসরাস কি? আমরা এটা এখন পড়ব। ধারণার অভিধান। তাহলে থিসরাস কি বললাম? ধারণার অভিধান। সাধারণ অভিধানে শব্দ সাজানো থাকে বর্ণনাক্রমিকভাবে, কিন্তু থিসরাসে শব্দ সাজানো থাকে অর্থ বা ধারণার ভিত্তিতে। সঠিক ভাব প্রকাশের জন্য এবং মনের মতো সমার্থক শব্দ খোঁজার জন্য কিন্তু এক অপরিহার্য টুল হচ্ছে আমাদের এই থিসরাস। তাহলে থিসরাস বলতে আমরা আরও যদি ভালো করে বোঝাই, তাহলে কি বোঝাবো? শব্দার্থের একই বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন হলো থিসরাস। ঠিক আছে, কি বললাম? শব্দার্থের একই এই বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন হলো থিসরাস। মনে থাকবে থিসরাস জিনিসটি কি, আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। ঠিক আছে, রত্নাগার মনে থাকবে। আর লিখিত হলো সংস্কৃত ভাষায়, এই লিখিত হলো কি? অমর কোষ। তাহলে এর ব্যুৎপত্তিগত অর্থ কি? দেখো এখানে লিখে দিচ্ছি, ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। ঠিক আছে, মনে থাকবে কি? এর ব্যুৎপত্তিগত অর্থ হলো কি? রত্নাগার। আর এর সংস্কৃত লিখিত কি বললাম? সংস্কৃত ভাষায় লিখিত, সংস্কৃত ভাষায় লিখিত হচ্ছে অমর কোষ। এগুলো কিন্তু মনে রাখবে,
এগুলো কিন্তু শর্ট শর্ট প্রশ্ন কিন্তু চলে আসে, এগুলো একদম খুব ভালোভাবে তোমরা কিন্তু মনে রাখবে জিনিসটা। আর দেখো 1805 সালে পিটার মার্ক রজেট কিন্তু এই ধরনের অভিধানের রচনা করলেন। তাহলে কবে বললাম? 1805 সালে পিটার মার্ক রজেট রচনা করেন, আর 1852 সালে পিটার মার্ক রজেট প্রথম আধুনিক থিসরাস প্রকাশ করেন। তাহলে 1805-এ তিনি রচনা করেছিলেন, আর 1852-তে তিনি কি করেছিলেন? থিসরাস প্রকাশ করেছিলেন। কে বললাম? পিটার মার্ক রজেট। তাহলে থিসরাস ব্যাপারটা বুঝতে পারলে কি হয় থিসরাস? ভালো করে কিন্তু থিসরাসটা মনে রাখবে, পড়বে বারবার করে। এরপর আমরা দেখব প্রয়োগ তত্ত্ব। ঠিক আছে, প্রয়োগ তত্ত্ব কি হয়? সামাজিক প্রেক্ষাপট, বক্তা শ্রোতার সম্পর্ক এবং বলার ভঙ্গি। কি বললাম? সামাজিক প্রেক্ষাপট, সামাজিক কেমন প্রেক্ষাপট, কেমন পরিবেশ, সেই অনুযায়ী বক্তা শ্রোতার সম্পর্ক কেমন সেটা দেখতে হবে, এবং বলার ভঙ্গি কেমন, সেই শব্দের অর্থ পুরোপুরি বদলে দিতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রয়োগ তত্ত্ব। বাক্যে আমরা একটা যদি উদাহরণ দিই তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। ধরো অফিসে যেতে কোনো একটা কর্মচারী লেট হয়েছে, বা স্কুলে যেতে তোমাদের ফার্স্ট ক্লাসে তোমাদের দেরি হয়ে গেছে যেতে, তখন টিচার কি বলবে বা অফিসের বস কি বলবে? যে কটা বাজে, এভাবে জিজ্ঞাসা করবে, তাই তো? তার মানে তোমাকে কটা বাজে মানে তুমি কি ঘড়িতে কটা বাজে জিজ্ঞাসা করছে? না, তার মানে কি জিজ্ঞাসা করছে? যে কটা বাজে, এত লেট করলে, এইটা আর কি। এই যে বলার ভঙ্গিটা, আমরা যদি তোমাকে নর্মালি জিজ্ঞাসা করি কটা বাজে, তাহলে তুমি কি বলবে? যে এখন যটা বাজে, 5টা, 6টা, 10টা, 12টা, এরকম বলবে। কিন্তু যদি তোমাকে এইভাবে জিজ্ঞাসা করা যায় যে কটা বাজে, তার মানে কি এখানে কিন্তু সময় বোঝাচ্ছে না, তোমার যে লেট হয়েছে সেই অর্থটা বোঝাচ্ছে, তুমি যে দেরি করে এসেছো সেটার কথা বলা হয়েছে। তাহলে এখানে কটা বাজে আক্ষরিক অর্থ কেবল সময় জানতে চাওয়া, আক্ষরিক অর্থ মানে শুধু সময় জানতে চাওয়া, কিন্তু প্রয়োগ অর্থ কি? বিরক্তি প্রকাশ করা এবং অনেক যে দেরি হয়ে গেছে সেটা উল্লেখ করা বা সেটা বোঝানো। তাহলে প্রয়োগ তত্ত্ব হচ্ছে ঠিক এটাই। বুঝতে পারলে কি বললাম? ধর বাড়িতে হলো এরকম যে তুমি হয়তো বাড়িতে অনেক লেট করে এসেছো, রাত্রি হয়ে গেছে, কোনো কনসার্টে গেছিলে, কোনো প্রোগ্রামে গেছিলে, তখন বাবা বাড়ি ঢোকা মাত্র বাবা তখন কি বলবে? আজকে তো না আসলেই পারতে। তার মানে কি? তুমি কি সত্যিই না আসলে পারতে, আক্ষরিক অর্থ। কিন্তু বাবা বলতে গেছে যে আজকে কেন আসলে, না আসলেই হতো, আক্ষরিক অর্থ। কিন্তু এই প্রয়োগিক অর্থ কি? যে তোমার অনেক বেশি দেরি হয়ে গেছে, আমি খুব বিরক্ত হয়েছি, হ্যাঁ, কেন তুমি এত লেট করলে। তার মানে অর্থটা, অন্তর্নিহিত অর্থ হচ্ছে এইটা। এই জিনিসগুলোকে আমরা যখন বলার ভঙ্গি, এই যে বলার ভঙ্গি, তারপর বক্তা শ্রোতার কেমন সম্পর্ক, আর সামাজিক প্রেক্ষাপট, এইগুলোর ওপরে নির্ভর করে কিন্তু প্রয়োগ তত্ত্ব সম্পূর্ণভাবে। আশা করছি বুঝতে সমস্যা নেই। এবার আমরা দেখব কি? শব্দার্থের পরিবর্তন। আমরা দেখলাম থিসরাস, আমরা দেখলাম সমার্থক শব্দ, আমরা দেখলাম বিপরীতার্থক শব্দ, আমরা দেখলাম ব্যাপকতা শব্দের অর্থ, এবং আমরা দেখলাম থিসরাস, আর দেখলাম প্রয়োগ তত্ত্ব। এবার কি দেখব? শব্দার্থের পরিবর্তন। প্রবহমান ভাষার মধ্যে শব্দার্থের কিভাবে পরিবর্তন হয়েছে। সময়ের সাথে সাথে ভাষার স্রোতে শব্দের আদি অর্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন অর্থ ধারণ করে। আদি অর্থ পরিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন অর্থ ধারণ করে। যাক, প্রসার, অর্থের প্রসার, সংকোচন, রূপান্তর এবং উৎকর্ষ ও অপকর্ষ, এইগুলো পড়ব। তাহলে কি কি? প্রসার, সংকোচন, রূপান্তর এবং উৎকর্ষ, অপকর্ষ। প্রসার, অর্থের পরিধি। প্রসার কি? অর্থের পরিধি। প্রসার আর সংকোচ, প্রসার মানে অনেক বড় করে, আর সংকোচ মানে ছোট। তাহলে দেখো শব্দের প্রসার কিভাবে হয়েছে। একটা গণ্ডি পেরিয়ে বৃহত্তর অর্থ লাভ করেছে। আগে ছিল সেই শব্দটার অর্থ অনেক ছোট অর্থ বোঝাতো, আর এখন সেই শব্দের অর্থ বোঝায় অনেক বেশি ব্যাপক, সেটার গণ্ডি পেরিয়ে তার অর্থ অনেক বেশি হয়ে গেছে। যেমন কালি। কালি বলতে আমরা আগে কি বোঝাতাম? আদি অর্থ কি ছিল? কালো রঙের তরল। আগে কালি বলতে আগে আমাদের আদি মারতে মানে কি? পুরনো। আদি মানে পুরনো। তাহলে পুরনো অর্থ কি ছিল? যে কালো রঙের, শুধুমাত্র কালো রঙের কালিকেই কালো
মানে কালি বলা হতো, কালো রঙের যেটা কালি ছিল সেটাকেই বলা হতো কালি। কিন্তু এখন বর্তমানে এটার অর্থ বলতে যে কোনো রঙের লেখার কালি রঙকেই বলা হচ্ছে কালি। যেমন লাল রঙের পেনের আমরা লিখি সেটাও কালি, নীল রঙের পেনের যেটা কালি রং সেটাকেও কালি বলা হয়, কালো রঙকেও কালি বলা হয়। তাহলে আগে কি ছিল? শুধু কালো রং। তাহলে সেটার অর্থ কেমন ছিল? কম ছিল, ছোট ছিল। এখন কি হয়ে গেছে? অনেক বেশি ব্যাপক হয়ে গেছে, বৃহত্তর। মানে কালি মানে অনেকগুলোকে বোঝানো হচ্ছে। এবার দেখো পরের সংকোচন, এটা বললে আরও বুঝতে পারবে ভালোভাবে। শব্দার্থের সংকোচন আগে ছিল কি অনেক বেশি, যেমন এটা ঠিক প্রসার যেটা বললাম এটার ঠিক উল্টোটা হচ্ছে সংকোচন। প্রসারে কেমন ছিল? আগে কম ছিল, এখন সেটার অর্থ বেশি ব্যাপক হয়ে গেছে। আর সংকোচনের ঠিক উল্টোটা, আগে ছিল প্রসার, বেশি ছিল, অনেক বেশি প্রসার ছিল, বড় ছিল, আর এখন সেটার অর্থ হয়ে গেছে খুব ছোট, সংকোচ হয়ে গেছে। ব্যাপক অর্থ থেকে নির্দিষ্ট অর্থে সীমাবদ্ধ হয়ে গেছে, অর্থটা হয়ে গেছে ছোট। আগে যেমন মৃগ, মৃগ বলতে আদি অর্থ কি ছিল দেখো, যে কোনো বন্য জন্তু, যে কোনো বনের জন্তু জানোয়ারকে বলা হতো মৃগ। কিন্তু এখন মৃগ বলতে বর্তমান অর্থ শুধুমাত্র হরিণকেই বোঝানো হয়। অন্য কোনো পশু কি আমরা বলি যে মৃগ? বলি না। আমরা মৃগ বলতে তাহলে এখন কি বুঝি? শুধুমাত্র হরিণ। আর আগে আদি অর্থ কী ছিল বলো তো? যে কোনো বন্য বা বন্য প্রাণীকে বা বন্য জন্তুকে কিন্তু বলা হতো মৃগ। তাহলে বুঝতে পারলে আগে সংকোচনের আগে অর্থ যেটা ছিল সেটা ব্যাপক ছিল, আর এখন হয়ে গেছে সীমাবদ্ধ, কম হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আর প্রসারে আগে ছিল ছোট অর্থ, এখন হয়ে গেছে অনেক বেশি। বুঝতে পারলে? নেক্সট, শব্দার্থের রূপান্তর দেখব। এক নতুন পরিচয়। আদি অর্থের সাথে বর্তমান অর্থের কোনো সরাসরি মিল থাকে না। আমরা শব্দার্থের রূপান্তর, পুরো পরিবর্তন, বিবর্তন, রূপান্তর হয়ে গেছে। আগে যে অর্থটা ছিল তার সাথে এখন অর্থের কোনো মিল নেই, এটা বোঝাবে। যেমন গবেষণা, গবেষণা বলতে আমরা এখন কি বুঝি বলো তো? তোমরাই বলো। আমরা গবেষণা বলতে যে কোনো বিষয়ে বৈজ্ঞানিক অনুসন্ধানকে বোঝানো হয়, তাই তো? বৈজ্ঞানিক কোনো টপিকের নিয়ে অনুসন্ধানকে বা খোঁজ করার বিষয় হলো গবেষণা। কিন্তু গবেষণা মানে আগের অর্থ কি ছিল জানো? আগের অর্থ ছিল গরু খোঁজা। গরু খোঁজা, ভাবা যায়? আগে ছিল গবেষণা মানে গরু খোঁজা, আর এখন কি বললাম? গবেষণা মানে আমরা জানি বৈজ্ঞানিক অনুসন্ধান, সবাই জানি এখন। কিন্তু আগের অর্থ যে গরু খোঁজা সেটা না ভাবতেও পারা যায় না। আর ওইটার সাথে এখন বৈজ্ঞানিক অনুসন্ধান কোনো মিলই নেই, যে এটার সাথে এটার কোনো মিলই নেই, ভাবাই যায় না যে কোনো রকমভাবে রিলেটেড, একদমই না। তাহলে এই জন্যে এটাকে বলা হচ্ছে শব্দার্থের রূপান্তর, সম্পূর্ণ পরিবর্তন। তারপর হচ্ছে দারুণ। দারুণ বলতে এখন আমরা কি বলছি? দারুণ বলতে অত্যন্ত বোঝায়, দারুণ দেখতে বা অত্যন্ত সুন্দর বা অত্যন্ত, এটা বোঝায় দারুণ বলতে, অত্যন্ত বোঝায়। কিন্তু আগে অর্থ ছিল দারুণ বলতে কাঠ নির্মিত, কাঠের দ্বারা নির্মিত, কাঠ দিয়ে তৈরি। তাহলে ভাবা যায় আগে কাঠ নির্মিত দারুণের অর্থ ছিল, আর এখন হচ্ছে অত্যন্ত। একদম পরিবর্তন হয়ে গেছে, এটা ভাবাই যায় না। আরও অনেক কিছু আছে শব্দ যেগুলোর একদমই পরিবর্তন হয়ে গেছে। আমি মাত্র দুটো তোমাদের উদাহরণ দিয়ে দেখালাম। তাহলে শব্দার্থের রূপান্তর বুঝলে কি হয়? একদম যেটা পরিবর্তন হয়ে যায়, আগের অর্থের সাথে এখনকার অর্থে কোনো মিল থাকে না, সেটা হচ্ছে শব্দার্থের রূপান্তর। এবার দেখব অর্থের মূল্যমান। উৎকর্ষ ও অপকর্ষ কি হয়? উৎকর্ষ আর অপকর্ষ এটা দেখব আজকে। উৎকর্ষ আর অপকর্ষ কি? শব্দের উৎকর্ষ নিম্নমানের অর্থ থেকে উচ্চতর বা সম্মানজনক অর্থ লাভ করে যে শব্দ, সেটাই হচ্ছে শব্দের উৎকর্ষ। মানে উঁচুতে উঠে যায়, যেটার অর্থ নিম্ন ছিল, নিচু ছিল, সেটা এখন উঁচুতে চলে যায়। মানে যার অর্থ খুব নিম্নমানের। আগে যে শব্দের অর্থ ছিল খুব নিম্নমানের, নিচু স্তরের, আর এখন তার অর্থ হয়ে গেছে কিন্তু উঁচু স্তরে উঠে গেছে। যেমন উদাহরণটা কি দেখো, যে আগের সাথে তোমরা হয়তো সংকোচনের প্রসারণের সাথে তোমরা হয়তো বলবে যে এই দুটো এক নয়, কিন্তু ওটার অর্থ আলাদা, এটা আবার আলাদা। এটা দেখো উদাহরণ দিলে বুঝতে পারবে। মন্দির শব্দের আগে অর্থ ছিল হচ্ছে সাধারণ গৃহ, মানে মানুষের থাকার ঘর, সাধারণ ঘর। কিন্তু এখন এটার অর্থ হচ্ছে দেবালয়, যেখানে দেবতা থাকার ঘর। আগের অর্থ ছিল কি? মানুষ থাকার ঘর, গৃহ, আর এখন হচ্ছে দেবতা থাকার ঘর। তাহলে আগে ছিল মানুষ, তো সাধারণ মানুষ, তাহলে অর্থটা ছিল একটু কম, আর এখন দেবতা থাকে, মানে
অনেকটা উঁচু হয়ে গেছে, সম্মানজনক হয়ে গেছে, তাই না? নিম্ন ছিল, এখন হয়ে গেছে উঁচু। তারপর হচ্ছে শব্দার্থের অপকর্ষ, ঠিক উল্টোটা। আগে ছিল, যে শব্দের অর্থ আগে ছিল অনেক উঁচু স্তরের, এখন হয়ে গেছে নিম্ন স্তরের। উঁচু থেকে সাধারণ অর্থ থেকে হীন বা নিম্নমানের অর্থ লাভ করে, সেটাই হচ্ছে শব্দের অপকর্ষ। উৎকর্ষ মানে উঁচু, অপকর্ষ মানে নিচু, এইটা শুধু মনে রাখবে। আর মহাজন, মহাজনের আগে অর্থ কি ছিল? ধার্মিক ব্যক্তি। মহাজন মানে আগে বোঝাতো ধার্মিক ব্যক্তি, আর এখন বোঝায় সুদখোর ঋণদাতা। মহাজন মানেই সুদখোর ঋণদাতা, এটা আমরা বুঝি। আগে যেমন ইতর, ইতর বলতে আগে বোঝাতো হতো অন্য, অন্য মানে আলাদা, অন্য ইতর বলতে। আর এখন ইতর বলতে বোঝানো হয় নীচ বা অসভ্য, তাই না? ইতর বলে গালিগালাজও করে মানুষজন, তাহলে কি ইতর বলে এখন কিন্তু মানুষ গালাগালিজও করে। তাহলে এবার যে আমরা পড়লাম মহাজন, তাহলে নিম্ন মানের ছিল, আর এখন হয়ে গেছে উচ্চমানের, ইতরও তাই। তাহলে এটা হলো শব্দের অপকর্ষ। ভাষা এক জীবন্ত সত্তা, আমরা কিন্তু সম্পূর্ণটা পড়ে নিলাম। বাকি দেখো উপসংহারে একটু দেখে নিই। ধ্বনি ও অর্থের নিবিড় বন্ধনই হলো শব্দ। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে শব্দ, শব্দার্থ, যে ধ্বনি ও অর্থের নিবিড় বন্ধন হলো কি? শব্দ। সমার্থক, বিপরীতার্থক শব্দের সম্পর্ক আমরা পড়লাম। বিপরীত এবং ব্যাপকার্থকতার মাধ্যমে প্রতিটি শব্দ একে অপরের সাথে জালের মতো করে যুক্ত হয়ে থাকে। বিবর্তন, সমাজ, প্রেক্ষাপট ও সময়ের সাথে শব্দের প্রসার, সংকোচন এবং রূপান্তর ঘটে। অভিধান শব্দের আক্ষরিক অর্থ ধরে রাখে, কিন্তু মানুষের ব্যবহার তাকে জীবন দেয়, যেটা থিসরাস বললাম। আজকের শব্দার্থ তত্ত্ব এই টপিকটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। আর লাইক করতে তো একদম ভুলবে না। যদি তোমাদের ভালো লাগে, মনে হয় উপকার হবে, তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে তাড়াতাড়ি করে নাও। পরে আবার একটা নতুন টপিক নিয়ে এসে হাজির হব। তাহলে ততক্ষণের মতো আসি। এতক্ষণ সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।